ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ওকে। স্যার আচ্ছা, ওকে। তো তোমরা সবাই জয়েন করতে থাকো। তোমার 30 জন মতো জয়েন করে ফেলছে অলরেডি। জয়েন হয়তো 1 মিনিটের মধ্যে সবাই করে ফেলবে, তবে সাথে সাথে সবাই জয়েন করার চেষ্টা করবা, কারণ আমাদের ক্লাস যাতে আমরা শুরু থেকেই স্টার্ট করতে পারি আর কি। এই জন্য সাথে সাথে জয়েন করে ফেলতে হবে। ওকে, আচ্ছা। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই যেটা করবে সেটা হচ্ছে, অবশ্য সবাই অ্যাটেন্ড করার পরে ইয়ে করলে ভালো হতো। আচ্ছা, তোমরা এখন যারা জয়েন করছো তাদের উদ্দেশ্যেই বলি, তোমরা তোমাদের যে চ্যাট বক্স নিচে দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের নাম আর পাশে রোল নাম্বারটা লিখে ফেলো। হ্যাঁ, নাম এবং রোল নাম্বার, এই দুইটা জিনিস তোমরা চ্যাট বক্সে লিখে ফেলবে। কি সিস্টেম পারো তো সবাই নাকি? হ্যাঁ, তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখে ফেলবা দ্রুত। হ্যাঁ, পরে আমি এটা কপি করে এটা তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য এটা ইউজ করব। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি নেটে প্রবলেম হয়, যদি কানেকশন চলে যায়, পরে যদি আবার জয়েন করি, তাহলে কি আবার প্রেজেন্ট দিতে হবে? না না, প্রেজেন্ট একবার দিয়ে দিলে আর দেয়া লাগবে না, কারণ হচ্ছে তোমার প্রেজেন্ট তো এখানে দেয়াই থাকবে, তবে আমি শেষের দিকে এসে আবার ম্যানুয়ালি যদি হাতে সময় থাকে তখন ম্যানুয়ালি আবার ইয়ে করব, ওই আবার অ্যাটেন্ডেন্স নেওয়ার চেষ্টা করবো। এটা তো থাকলোই, তোমরা চ্যাট বক্সে লিখে দিলে। পাশাপাশি আমার কাছে যে শীট আছে, এই শীটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাটেন্ডেন্স শীট। হ্যাঁ, এই শীটটাতে বেসিক্যালি আমরা ইয়ে করবো আর কি, অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখতে হবে। এটা আমাদের প্রিন্সিপাল স্যার সিগনেচার করা একটা শীট আর কি। এখানে বেসিক্যালি আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখবো। ঠিক আছে? তো সব টিচাররা ইয়ে করবে, করার পরে ফাইনালি এসে আমার কাছে জমা দিবে, তখন আমি এটা অ্যাকুমুলেট করবো আর কি সবগুলো। ঠিক আছে? ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা ফর্মালি শুরু করি। আর তোমরা সবাই মোটামুটি, তোমরা তো সিস্টেম জানোই, চ্যাট বক্সে মোটামুটি তোমাদের নাম আর রোল নাম্বারটা লিখে দিও, আমি ওটা কপি করে ওটা নিয়ে যাব। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ইয়েটা আমি ম্যানুয়ালি, যদি আমার হাতে সময় পাই, ক্লাস করার আগে যদি 5 মিনিটসও টাইম আমি সেভ করতে পারি, তাহলে আমি ম্যানুয়ালি আবার ওইটা ইয়ে করবো, চেক করবো যে সবাই অ্যাডমিট করছো কিনা বা আছো কিনা। ঠিক আছে? ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, চলে যাওয়া যাক আমরা আমাদের আজকের ফর্মাল ক্লাসে আর কি। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকের ক্লাসের আমরা যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের যে স্লাইডগুলো, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, তো আমরা মূলত আজকের এই যে স্লাইডগুলো তোমাদের জন্য রেখেছি, সেই স্লাইডগুলোর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের ফর্মাল যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখো আজকে আমাদের 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে মূলত আমরা যেটা পড়াবো, আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের যে ইয়েটা পড়াবো আমরা, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ, দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা এখন পড়াবো। দেখো আজকের ক্লাসে আলোচনার টপিকগুলো কি। তোমরা সবাই নিজেকে একটু মিউট করে নাও। ঠিক আছে? সবাই নিজেকে মিউট করে ফেলো। কারো কারো ইয়ে থেকে কথা শোনা যাচ্ছে, তোমরা মিউট করে ফেলো সবাইকে। ওকে?
কারো কারো মাইক্রোফোন ইয়ে করা আছে, অন করা আছে, তোমরা একটু মিউট করে নাও প্লিজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আমরা বেসিক্যালি যেটা করব, দেখো আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা। উৎপাদনের উপকরণের ধারণা একটু দেখো খেয়াল করে। তারপরে উৎপাদনের উপকরণ সমূহ, ভূমির ধারণা, ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব, শ্রম বলতে কি বোঝায়, শ্রমের বৈশিষ্ট্য, এই টপিকগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমরা আমাদের 2 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা, অর্থাৎ উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই উৎপাদনের উপকরণের ধারণা বলতে কি বোঝাচ্ছে। তোমাদের স্লাইডে এই বিষয়টা ডিসপ্লে করা হয়েছে। সেখানে দেখো লেখা আছে, উৎপাদনের উপকরণ বলতে আমরা ওই সকল উপাদানগুলোকে বোঝাই যা কোনো পণ্যদ্রব্য বা কোনো সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ উৎপাদনের উপকরণ হচ্ছে এমন কিছু উপাদান যে উপাদানগুলো দ্বারা কোনো পণ্যদ্রব্য বা সেবা কি করা হয়, উৎপাদন করা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য দেখো অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন এন্ড ডব্লিউ নর্ডাস এর মতে উৎপাদনের উপকরণ হলো উৎপাদনক্ষম উপাদান, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের ন্যায় যে সম্পদগুলো উৎপাদনের জন্য প্রয়োজন হয়। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে আসলে উৎপাদনের উপকরণ বলতে বেসিক্যালি আমরা কি বুঝি। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? উৎপাদনের উপকরণ বলতে কি বুঝি, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? না স্যার, বুঝি না, আবার একটু বুঝো না? বুঝাবেন। আচ্ছা, এই ফাতেমা রিমু তুমি একটু মিউট করো নিজেকে। এরপরে আইফোন ব্যবহার করছো কে? আইফোন একটু মিউট করো নিজেকে, ঠিক আছে? একটু মিউট করো, কারণ তোমাদের ইয়ে থেকে শব্দ আসছে। আইফোন ব্যবহার করছে যে মেয়েটা, তুমি একটু নিজেকে মিউট করো। ওকে, আচ্ছা, ওকে। নেক্সট যেটা বলছিলাম আমরা, উৎপাদনের উপকরণ হচ্ছে মূলত কিছু উপাদানকে বোঝানো স্যার, হচ্ছে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার, আজকে কি আমরা 2 নম্বর অধ্যায় থেকে শুরু করব? প্রথমটা আমরা কি শেষ করেছিলাম? আচ্ছা, না, বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমরা 2 জন টিচার পড়াচ্ছি, তোমরা নিশ্চয়ই আরেকজন টিচারের ক্লাস পেয়েছো, মার্কেটিং জি স্যার। সি সেকশন না? হ্যাঁ, আমার সাথে সম্ভবত আয়েশা আক্তার ক্লাস নিচ্ছেন। আয়েশা আক্তার ম্যাডামের ক্লাস কি পেয়েছো? জি স্যার, হ্যাঁ, একদিন ছিল। হ্যাঁ, আয়েশা আক্তার ম্যাডাম 1 নম্বর চ্যাপ্টার পড়াবেন। মূলত হচ্ছে আমরা 2 জন টিচার দুইটা চ্যাপ্টার, মানে 2টা চ্যাপ্টার আমরা স্টার্ট করব একসাথে, বুঝতে পারছো? আয়েশা ম্যাডাম পড়াচ্ছেন ফার্স্ট চ্যাপ্টার, আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি, বুঝতে পারছো? আমার স্টার্টিংটাই হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ওকে জি জি, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। তো তাহলে আমরা যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি। তাহলে উৎপাদনের উপকরণ বলতে হচ্ছে, একটু খেয়াল করো সবাই, উৎপাদনের উপকরণ বলতে এমন কিছু উপাদানকে আমরা বোঝাবো যে উপাদানগুলো কোনো পণ্য বা কোনো সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। মানে যে উপাদানগুলো ছাড়া কোনো পণ্যদ্রব্য বা সেবা উৎপাদন করা সম্ভব না, ওই উপাদানগুলোকে বেসিক্যালি আমরা বলছি উৎপাদনের উপকরণ। ক্লিয়ার? যেমন হচ্ছে ধরো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এই 4টা উপাদানকে সাধারণত আমরা, হ্যাঁ বলো। স্যার, আপনি কোন বইটা ফলো করতেছেন যদি একটু বলতেন? প্রথম ক্লাসে এগুলো বলে দিয়েছে। আচ্ছা, এখন আপাতত শোনো, পড়ানোর মাঝখানে আপাতত খুব বেশি কোশ্চেন করা যাবে না, কারণ কোশ্চেন করলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। তবে তোমাদের যদি মেজর কোনো কোশ্চেন থাকে, পড়ার সম্পর্কে যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু কোশ্চেন করবে। আর আমি কোন বই ফলো করবো সেটা কিন্তু বলে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরেও একটু বলি, সেটা হচ্ছে ওই যে মোহাম্মদ মাসুদুর রহমান। হ্যাঁ, মোহাম্মদ মাসুদুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হাই, এটা আমি অধিকাংশ ক্ষেত্রে আমি এটাই ফলো করব। স্লাইড গুলো দেখবা, ওখান থেকেই পাবা। আর আমরা হয়তো হেল্পার হিসেবে আমরা যে তোমার প্রফেসর খালিকুজ্জামান স্যারের বই কিছুটা হেল্প নিব আর কি, কিন্তু মেইনলি মোহাম্মদ মাসুদুর রহমানের যে বইটা ওইটা আমরা ফলো করব। ওকে, এনিহাউ, তো তোমরা এক্সকিউজ মি, তোমরা আসলে কারো হচ্ছে ইয়েটা মাইক্রোফোন অন করা আছে, প্লিজ।
স্যার আপনি সবাইকে মিউট করে দেন তাহলে তো শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে? আওয়াজ আসছে অনেক। হ্যাঁ আওয়াজ আসছে, অনেকে ইয়ে করছে, তো সমস্যা হচ্ছে যে নিজেকে ইয়ে করে রাখছে। এই তোমরা আনমিউট করো, নিজেকে মিউট করো সবাই, নিজেকে সবাই মিউট করো। ওকে, এই মুহূর্তে সম্ভবত মিউট আছে সবাই, আমি চেক করে নিলাম। আচ্ছা তাসনিম কি হাত উঠাইছো, তুমি কি কিছু বলতে চাও? তাসনিম খান। স্যার আমি যে বললাম তো ওই যে দ্বিতীয় অধ্যায়ের কথা আচ্ছা বলেছি। ওকে ওকে, জি তাহলে এখন মিউট করে ফেলো। ঠিক আছে জি ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা তাহলে যেটা ইয়ে করছিলাম, আমরা আমাদের আলোচনায় চলে আসি। আবার আমি শেয়ার স্ক্রিন আমি ফলো করি। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা উৎপাদনের উপকরণ বলতে কি বুঝি, এটা নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক বলতে ওইটাই আমরা কন্টিনিউ করছি। দেখো, উৎপাদনের উপকরণ সম্পর্কে ধারণা দেওয়াতে আমরা একটা চিত্র এখানে উপস্থাপন করছি, একটু খেয়াল করো তোমরা। দেখো, উৎপাদনে একটা ইন্ডাস্ট্রি দেখো, ইন্ডাস্ট্রির ইনপুট গুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অর্থাৎ এই চারটা হচ্ছে উৎপাদনের উপকরণ। এই চারটা হচ্ছে উৎপাদনের উপকরণ, এটাকে আমরা ইনপুট বলছি। এরপরে এই ইনপুট গুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে, কোন একটা শিল্প প্রতিষ্ঠানে এটাকে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। তারপরে সেই শিল্প প্রতিষ্ঠান কিন্তু কি করছে, প্রসেস করে অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আউটপুট বের করছে। আউটপুটটাই হতে পারে সেটা কোনো গাড়ি, হতে পারে কোনো সেটা বাড়ি, অথবা কোনো দেখা যাচ্ছে খাদ্যদ্রব্য, অথবা কোনো কম্পিউটার ইনস্ট্রুমেন্টস, অথবা আদার্স কোনো প্রোডাক্ট হতে পারে। অর্থাৎ তাহলে দেখো, ইনপুট হচ্ছে মূলত উৎপাদনের উপকরণ, আর ইন্ডাস্ট্রিতে সেটা প্রসেস হচ্ছে, তারপরে সেটা আউটকাম হিসেবে তোমার যে কোনো ধরনের প্রোডাক্ট বের হচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদনের প্রক্রিয়া। তো এরপরে দেখো আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। দেখো, ইনপুটের ক্ষেত্রে অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, এভাবেও আমরা এটাকে মিন করতে পারি, এগুলোও কিন্তু ইনপুট। হ্যাঁ, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনের প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রসেস হচ্ছে, তারপরে আউটপুট হিসেবে স্পর্শনীয় অথবা অস্পর্শনীয় কোনো পণ্য বা সেবা আমরা উৎপাদন করছি, এটাও একটা উৎপাদন প্রক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, বেসিক্যালি তাহলে এই উৎপাদন প্রক্রিয়াতে মূলত যে সমস্ত উপাদানগুলো আমরা ব্যবহার করি সেটাই মূলত হচ্ছে উৎপাদনের উপকরণ। নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা চলে যাই উৎপাদনের উপকরণ সমূহ। উৎপাদনের উপকরণ সমূহ, এই যে আমরা অলরেডি কিন্তু বলে ফেলছি যে উৎপাদনের জন্য আসলে কোন উপকরণগুলো আমরা ব্যবহার করি, তারপর আমরা ওই উপকরণ সম্পর্কে সংক্ষেপে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা উপকরণ সম্পর্কে। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, পরে তো মানে শীতের ইয়াটা ওয়াইসা তুমি একটু বুঝতেছি না, তোমরা নিজেকে কেন আনমিউট করে ফেলতেছো? আমি মিউট করার পর আবার আনমিউট করছে কেন? একমাত্র নিজে যখন কথা বলবা আমার সাথে তখনই আনমিউট করবা। আমি মিউট করে দিলাম, তারপরে এখন আবার নিজের আনমিউট করে ফেলছে। ওয়াইসিয়া কি, ওয়াশিয়া নাকি যেন, ওয়াশিয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করো সবাই, তোমরা যেটা বলছিলাম আমরা উৎপাদনের উপকরণ সমূহ, উৎপাদনের আসলে কি কি উপকরণ আছে সেটা একটু আমরা আগেই কিন্তু বলেছি। উৎপাদনের মেইনলি 4 ধরনের উপকরণ, সেই উপকরণগুলো কি তার সাথে আমরা একটু পরিচিত হব এখন। নাম্বার 1 হচ্ছে দেখো ভূমি। ভূমি বলতে কি বুঝি আমরা? ল্যান্ড। ল্যান্ড কাকে বলে? দেখো, সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকেই বোঝাবে না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই মূলত ভূমি বলা হবে। এখন প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ কি কি হতে পারে? যেমন হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদ মনে করো যেটা মাটির নিচে থাকে, সেটাকেও কিন্তু আমরা ভূমি হিসেবে গণ্য করব। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে পৃথিবীর যে উপরিভাগ সেটাই শুধুমাত্র ভূমি নয়, তা বরং প্রকৃতি প্রদত্ত অর্থাৎ ন্যাচারালি যে বিষয়গুলো আমরা পেয়ে থাকি সেটাকে মূলত আমরা ভূমি হিসেবে গণ্য করব। ওকে, দেন এরপরে চলে আসো লেবার। শ্রম বলতে কি বুঝি? এক্সকিউজ মি, শ্রম বলতে কি বুঝি? দেখো,
উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে মূলত শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক যে পরিশ্রম তাকেই মূলত আমরা শ্রম বলে গণ্য করে থাকি। ওকে, আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম এটাকেই মূলত আমরা শ্রম বলে থাকি। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা শ্রম কাকে বলে। আচ্ছা, আমরা চারটা বলার পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে উৎপাদনের আমরা কি বললাম, অন্যতম অপরিহার্য উপকরণই হচ্ছে মূলত শ্রম, অর্থাৎ অর্থ উপার্জন, মুনাফা লাভ এ সকল উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক শ্রম। ফিজিক্যালিও মানুষ পরিশ্রম করতে পারে, আবার মেন্টালিও কিন্তু পরিশ্রম করতে পারে। এই দুই ধরনের শ্রমকেই মূলত আমরা বলছি শ্রম। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মূলধন। মূলধন কাকে বলে? মূলধন হচ্ছে ক্যাপিটাল, আমরা বলছি মজা হয় নাই তবুও খাবার। সাধারণ অর্থে শেফা, তুমি নিজেকে মিউট করো। শেফা, স্যার বাইরে সাউন্ড আসতেছে অনেক, আমি বাইরে সাউন্ড বলতে ওই যে আসলে কেউ কেউ নিজেকে ইয়ে করে ফেলছে, আনমিউট করে ফেলছে, কিন্তু এটা তো আসলে প্রবলেম করছে ক্লাসে। ওকে, এটা করা যাবে না। এক্সকিউজ মি, যেটা বলছিলাম আমরা, মূলধন কাকে বলে? দেখো, সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে আমরা বোঝাই, কিন্তু অর্থনীতির ভাষায় মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে বোঝানো হবে যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তাহলে মূলধন আমরা কি বলছি, কি মূলধন হচ্ছে মূলত ব্যবসায় নিয়োজিত যে অর্থ, সেটাকে আমরা সাধারণ অর্থে মূলধন বলি, কিন্তু অর্থনীতির ভাষায় মূলধন হচ্ছে ওই সকল দ্রব্যকে আমরা মূলধন হিসেবে গণ্য করব যেটা উৎপাদনের কাজে পুনরায় আমরা এটাকে ইউটিলাইজ করি বা ব্যবহার করে থাকি। অর্থাৎ উৎপাদনের কাজে যে বিষয়গুলো আমরা পুনরায় ইউজ করি, ইউটিলাইজ করি, ওই সমস্ত তোমার উপাদানগুলোকে মূলত আমরা মূলধন হিসেবে গণ্য করব। ওকে, দেন এরপরে আমরা আসি সংগঠন কাকে বলে। সংগঠন, অর্গানাইজেশন বলতে কি বুঝি আমরা? দেখো একটু খেয়াল করে, তোমার কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকেই মূলত সংগঠন বলে। একটু খেয়াল করো, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকেই মূলত কি বলে? সংগঠন বলে। তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো যে সংগঠন, তাহলে এটাকে যদি আমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের কাছে, যেটা কঠিন কিছু না আসলে তখন খুব ইজি একটা বিষয়, মানে যে কোনো ধরনের বৈধ উদ্দেশ্যকে আমাদের সামনে থাকবে এবং দুই বা ততোধিক ব্যক্তি, মানে দুইজন কমপক্ষে তার চেয়ে বেশি ব্যক্তি যখন একসাথে গঠিত হয়ে একসাথে সমন্বয় করে তারা যখন একটা দল গঠন করবে বা দল গঠন করে তারা যখন কোনো নির্দিষ্ট কাজ করবে, অর্থাৎ এই যে উদ্দেশ্যটা, তো ওই যে বৈধ উদ্দেশ্য, তার উদ্দেশ্যটাকে সামনে রেখে তারা সংগঠিত হবে এবং তারা সেই কাজটা সম্পন্ন করবে। এটাকেই মূলত আমরা সংগঠন বা অর্গানাইজেশন হিসেবে গণ্য করে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, উৎপাদনের যে চারটা উপকরণ, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে, আমরা নেক্সট টপিক হচ্ছে ভূমির ধারণা। দেখো, এই যে চারটা উপাদান, এই চারটা উপাদান নিয়েই কিন্তু পুরো চ্যাপ্টারে কিন্তু ডিটেলস আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো আজকে মূলত আমরা শুধু ভূমি নিয়ে আলোচনা করব। উৎপাদনের যে চারটা উপাদান, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তো এই চারটা উপাদানের মধ্যে আজকে মূলত আমরা শুধুমাত্র ভূমি নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ওকে, আর সাথে শ্রমের আমি দুইটা টপিক রেখেছি, যদি পসিবল হয় আমরা সেই দুইটা টপিকও আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটু খেয়াল করে ভূমির ধারণা। দেখো, সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝাবে। যেমন ভূমির উর্বরা শক্তি, বায়ু, পানি, বৃষ্টিপাত, আলো, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদী নালা, খাল বিল, এই সব কিছুকেই কিন্তু আমরা ভূমি হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাই ভূমি বলতে আমরা মূল যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে পৃথিবীর যে উপরিভাগ, এই উপরিভাগের সবকিছুকেই বেসিক্যালি আমরা ভূমি হিসেবে গণ্য করব। তারপরেও বলছে যে শুধু উপরিভাগকেই কিন্তু যদি বলা হয় তাহলে তো সেটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়। তো বলা হচ্ছে অর্থনীতির ভাষায়
যে শুধু উপরিভাগ নয়, বরং ভূমি বলতে আমরা ভূমির যে উর্বরা শক্তি, ভূমির জন্য যে পানি প্রয়োজন, তারপরে বায়ু প্রয়োজন, বৃষ্টিপাত, আলো, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদী নালা, খাল বিল, এই সব কিছুকেই মূলত ভূমি হিসেবে গণ্য করা হবে। তো এই প্রসঙ্গে আলফ্রেড মার্শাল কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই। আলফ্রেড মার্শাল উনি বলতে চাইছেন, দেখো, land means the material and the forces which nature gives freely for man's aid in land, water, air, light and heat. উনি কি বলছে যে ভূমি বলতে ওই সকল উপাদানগুলোকে বোঝানো হবে, ওই সকল শক্তিগুলোকে বোঝানো হবে যা প্রকৃতি মানুষের জমিতে, পানিতে, বাতাসে, আলোতে এবং তাপের মধ্যে মুক্ত হস্তে দান করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এগুলোই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভূমি। তো ভূমি সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা হয়েছে। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। মিথিলা, তুমি কি আনমিউট করো নিজেকে? সরি, মিউট করো নিজেকে, সরি। ওকে, এর পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, ভূমির বৈশিষ্ট্যতে দেখো জ ফলাটা কিন্তু এখানে আসে নাই। এটা হচ্ছে আসলে ফ্রন্টের ঝামেলার কারণে এটা হয়েছে। এটা আসলে তোমার ওখানে দুইটা ডট ডট দেওয়া আছে, মানে এখানে জ ফলাটা দিলেই আসলে এটা ডট ডট হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি বাট এটা কারেকশন করতে পারি না আসলে। এনিহাউ, তো ভূমির বৈশিষ্ট্য কেন হচ্ছিল যে আমি ঠিক বুঝতে পারি নাই। তো ভূমির বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? দেখো, ভূমির বৈশিষ্ট্য হচ্ছে ভূমির সাথে 8টা বৈশিষ্ট্য আছে। এই 8টা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা স্পষ্ট ধারণা নিতে পারি, তাহলে ভূমি সম্পর্কে আমার বিশ্বাস যে তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে ভূমি বলতে আমরা আসলে বেসিক্যালি কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, ভূমির আমরা 8টা বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করছি। নাম্বার 1, দেখো, ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমি কি? প্রকৃতির দান। ভূমি কিন্তু অবশ্যই প্রকৃতির দান, অর্থাৎ এটা ন্যাচারালি কিন্তু আসে, অর্থাৎ প্রকৃতি থেকেই কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এটা কিন্তু মানুষ তৈরি করে না। ভূমি কিন্তু কোনোভাবেই মানুষ তৈরি করে না, এটা ন্যাচারালি আমরা মূলত অটোমেটিক্যালি আমরা এটা পেয়ে থাকি। এটা হচ্ছে ভূমির অন্যতম বৈশিষ্ট্য। দেন এর পরে যেটা আসছে সেটা হচ্ছে যোগান সীমিত। হ্যাঁ, যোগান সীমিত বলা হচ্ছে ভূমির অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যোগান হচ্ছে লিমিটেড, অর্থাৎ ভূমির ব্যবহারের মধ্যে বৈচিত্র্য বৃদ্ধি করা মানুষের ক্ষমতার সম্পূর্ণ বাইরে। অর্থাৎ ভূমির মধ্যে যে বৈচিত্র্য নিয়ে আসবে এটা কিন্তু মানুষের পক্ষে পসিবল না। এটা হচ্ছে মানুষের যে ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে এটা। তো সৃষ্টির শুরু থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ভূমির যে যোগান রয়েছে এটার মধ্যে আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। তবে ভূমির ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে পরোক্ষভাবে কিন্তু এর যোগান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এর সাপ্লাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ ভূমি কিন্তু মানুষ নানাবিধ কাজে কিন্তু ব্যবহার করছে, যে কারণে কিন্তু এর সাপ্লাইটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দেন এর পরে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভূমির পরিমাণ আসলে বেসিক্যালি ভূমির পরিমাণ আসলে কখনোই হ্রাস বৃদ্ধি করা কোনো মানুষের পক্ষে বেসিক্যালি সম্ভব না। তো জাস্ট ওই যে ব্যবহার করার কারণে দেখা গেল যে এটা কিছুটা পরিধিটা, কিছুটা ব্যাপ্তিটা কিছুটা কমতে পারে, বাট এটা আসলে কোনো মানুষের পক্ষে এটার যোগান কমানো, বাড়ানো, এই বিষয়গুলো বা হ্রাস বৃদ্ধি করা এটা আসলে পসিবল না। ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, উৎপাদন ব্যয় অনুপস্থিত। ভূমির উৎপাদনের জন্য কিন্তু এখানে আসলে কোনো উৎপাদন ব্যয় করতে হয় না। অর্থাৎ ভূমিকে প্রোডাকশন করার জন্য, ভূমিকে উৎপাদন করার জন্য যেখানে ব্যয় করা প্রয়োজন সেরকম কিন্তু না, কারণ ভূমি কিন্তু ন্যাচারালি আসে, প্রকৃতি প্রদত্ত, প্রকৃত প্রদত্ত একটা বিষয়, এখানে মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই। দেন এরপরে 4 নম্বর হচ্ছে স্থানান্তরযোগ্য নয়। ভূমিকে আসলে স্থানান্তর করা যায় না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা ট্রান্সফার করা যায় না। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দেন এরপরে আসছে 5 নম্বর হচ্ছে আদিম ও অক্ষয়। আদিম ও অক্ষয়, ভূমি কিন্তু আদিম ও অক্ষয়, অর্থাৎ এখানে আসলে ভূমির যে বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, সেটাকে আসলে আমরা যেটা বলতে পারি যেটা আসলে ক্ষয় হয় না, অক্ষয় বলা যায়। এটা আসলে ক্ষয় করা কোনোভাবেই সম্ভব না, এটা আদিম এবং অক্ষয় একটা বিষয়, ক্ষয় হয় না। এরপরে যেটা আসছে বিকল্প ব্যবহার। হ্যাঁ, ভূমির বিকল্প ব্যবহার হতে পারে, অর্থাৎ ভূমির মানুষ তার বিভিন্ন কাজে ব্যবহার করে ভূমিকে। হ্যাঁ, কেউ দেখা গেল যে ভূমিতে কেউ গেল ইয়ে করছে, কৃষি কাজ করছে, কেউ সেখানে বিল্ডিং বানাচ্ছে, কেউ সেখানে ফ্যাক্টরি বানাচ্ছে। হ্যাঁ,
মানে ভূমির ব্যবহারটা, ফসল আবার কেউ দেখা যাচ্ছে ধান চাষ করছে, কেউ সেখানে গম চাষ করছে, কেউ পাট চাষ করছে। এই যে ভূমির যে ব্যবহার, ইউটিলাইজেশনটা আসলে এক এক জায়গাতে এক এক রকম হচ্ছে, বা এক একজন এক এক ভাবে সেটাকে ইউটিলাইজ করছে। বিকল্প ব্যবহার হতে পারে, নো প্রবলেম। দেন এরপরে মানের ভিন্নতা। এরপরে বলা হচ্ছে যে হ্যাঁ, ভূমির কিন্তু মানের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। কোথাও দেখা যাচ্ছে যে মান অনেক ভালো, উর্বর, আবার কোথাও দেখা গেল যে আসলে উর্বর না। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে উঁচু ভূমি, কোথাও নিচু ভূমি, কোথাও পাহাড়, কোথাও টিলা, আবার কোথাও দেখা যাচ্ছে যে শুধুমাত্র পানি আর পানি, এরকম। মানে তার মানে হচ্ছে যে ভূমিটার যে ইয়েটা আসলে সেটা সব জায়গায় একরকম না, এটার মানটা আসলে এক এক জায়গায় এক এক রকম। নাম্বার 8 হচ্ছে দেখো লাস্ট পয়েন্ট, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান যে উৎপাদন বিধি, সেই উৎপাদন বিধির যে প্রভাব সেটা কিন্তু এখানে ব্যাপক মাত্রায় কার্যকর হচ্ছে। অর্থাৎ একই ভূমিতে মোট উৎপাদন বৃদ্ধির জন্য উৎপাদনের যে উপকরণ সমূহ আছে সেটা যদি বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাবে, তবে প্রান্তিক উৎপাদন কিন্তু ক্রমশ হ্রাস পাবে। তো উৎপাদনে প্রান্তিক ক্রমহ্রাসমান যে প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তবে এটা তোমরা এটা হচ্ছে অর্থনীতির একটা কন্ডিশন। তোমরা এর আগে পড়ছো কিনা আমি জানি না, যদি কোথাও পড়ে থাকো আলহামদুলিল্লাহ, না পড়লেও সমস্যা নেই। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির মূল কনসেপ্টটা হচ্ছে এরকম যে উৎপাদনের উপকরণ সময় আমরা যতই ব্যবহার করব, যতই ভালো কিছু করব না কেন, ওই সে একই ভূমিতে যখন একই জিনিস আমরা বারবার উৎপাদন করতে থাকি, তখন আলটিমেটলি দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু তারপরে একটা সার্টেন টাইম, আফটার সার্টেন টাইম দেখা যাচ্ছে সেটার প্রোডাকশনটা আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। দ্যাট ইজ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এই বিধিটাকে মূলত আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল বেসিক্যালি ভূমির বৈশিষ্ট্য। দেন এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে ভূমির গুরুত্ব। আচ্ছা, তোমরা যারা এখনো চ্যাট বক্সে দাও নাই, রোল নাম্বারটা লেখো নাই, তার নাম এবং রোল নাম্বারটা লিখে ফেলো, আর আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিব। আর কিছুক্ষণ পরে আবার ফার্দার আমি একটু ইনকোয়ারি করবো যে সবাই আছো কিনা। ওকে, তো এরপরে যে বিষয়টা বলছিলাম আমরা, তোমার কি বলে, ভূমির গুরুত্ব। আমরা ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো একটু খেয়াল করে, উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান হচ্ছে মূলত ভূমি। অর্থাৎ উৎপাদনের অন্যতম উপাদানই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভূমি। ওকে, তো একদম মৌলিক বা আদি উপাদান। হ্যাঁ, তো উৎপাদন করতে গেলে প্রথম যে জিনিসটা জরুরি, ইম্পর্টেন্ট, বা সেটা না হলে কোনোভাবে উৎপাদন শুরুই করা যাবে না, সেটা হচ্ছে ভূমি। 2 নম্বর হচ্ছে মৌলিক কাঁচামাল সরবরাহ। এই ভূমির মাধ্যমেই কিন্তু উৎপাদনের জন্য যে মৌলিক কাঁচামাল সেটা কিন্তু সরবরাহ করা হয়। দেন এরপরে আসছে কৃষি উন্নয়নে ভূমি। হ্যাঁ, কৃষি কাজের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আসলে ডিসকাস করার তেমন কিছু নাই। তারপরও 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ ভূমির যে ইয়েটা, অর্থাৎ ভূমির মাধ্যমেই কিন্তু বেসিক্যালি আমাদের উৎপাদনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আমরা অব্যাহত রাখতে পারি। অর্থাৎ দেশে এবং সেই অব্যাহত যে উৎপাদন, সেই উৎপাদনটা কিন্তু আলটিমেটলি দেশের অর্থনীতিতে কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেন 6 নম্বর আসছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আসছে দেখো উৎপাদনের অন্যান্য উপকরণের আধার। অর্থাৎ ভূমি হচ্ছে উৎপাদনের অন্যান্য যে উপকরণের কথা বললাম আমরা, শ্রম, মূলধন, সংগঠন, অর্থাৎ এই 3টা উপাদানের কিন্তু আধার। আধার মানে কি? অর্থাৎ মূল উপাদান, মানে এই 3টার উপর ভিত্তি করেই কিন্তু অন্য উপাদানগুলো আসলে আবর্তিত হয়। তো সে কারণে আমরা এটাকে বলছি আধার, অর্থাৎ অন্যান্য উপকরণের আধার হিসেবে গণ্য হয়, খাদ্য হিসেবে গণ্য হয়, এটাকে আমরা এইভাবে বলতে পারি। আধার মিন্স খাদ্য, অর্থাৎ অন্যান্য উপকরণগুলোর চালিকা শক্তিটাই হচ্ছে বেসিক্যালি ভূমি। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অস্তিত্বের উপস্থিতি। অর্থাৎ অস্তিত্বের উপস্থিতি বলতে আমরা যে বিষয়টা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের অস্তিত্বের উপস্থিতি শুধুমাত্র ভূমির মাধ্যমেই কিন্তু জানানো দেওয়া সম্ভব। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি কর্মে ভূমি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবী থেকে যেদিন ভূমি বিলীন হয়ে যাবে সেদিন কিন্তু মানুষের অস্তিত্বও কিন্তু সেদিন আমরা লক্ষ্য করবো না। অর্থাৎ ভূমি যখন থাকবে না তখন সেখানে কিন্তু মানুষও থাকবে না।
তো এটাই হচ্ছে বেসিক্যালি এই জন্য বলছে অস্তিত্বের উপস্থিতি, অর্থাৎ ভূমির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বের উপস্থিতিটাকে উপলব্ধি করতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল মূলত ভূমির কেন গুরুত্বপূর্ণ সেটার আলোচনা। এরপরে আমরা চলে আসছি তোমার সরি আমি আর 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো নাকি, তাহলে সুবিধা হবে, তারপরে আমি তোমাদের সাথে আলোচনা চলে আসবো। হ্যাঁ, কোশ্চেন থাকলে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভূমি শ্রম বলতে দেখো কি বোঝায়। শ্রম হচ্ছে উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণই হচ্ছে কিন্তু শ্রম। এই যে দেখো ভূমির পরে শ্রম, আমরা দুইটা টপিক একটু আলোচনা করে যাই শ্রম সম্পর্কে। শ্রম বলতে মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে আমরা বুঝি, তবে নিছক পরিশ্রমকে কিন্তু শ্রম বলা যাবে না। এই শ্রমটা অবশ্যই অর্থ উপার্জন এবং লাভের উদ্দেশ্যে নিয়োজিত হতে হবে। অর্থাৎ অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে যখন মানুষ তার শ্রমকে নিয়োজিত করে বা শারীরিক বা মানসিক ভাবে যখন তার শ্রমকে সে নিয়োজিত করে, তখনই তাকে আমরা শ্রম বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আলফ্রেড মার্শাল এর প্রসঙ্গে বলছে যে যে কোনো প্রকার মানসিক বা শারীরিক যে শ্রম যা আংশিক বা পূর্ণাঙ্গভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য এটা করা হয়, তখনই তাকে আমরা শ্রম বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল বেসিক্যালি আমাদের শ্রমের ডেফিনেশন। এরপরে বলছে যে শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা আমরা 2-1 মিনিটের মধ্যে সংক্ষেপে একটু আলোচনা করে আমরা অন্য ইসে চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু খেয়াল করো। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে একটি মানবীয় উপাদান। হ্যাঁ, অর্থাৎ মানবীয় উপাদান অর্থাৎ মানুষের তৈরি বিষয় হচ্ছে মূলত শ্রম। অর্থাৎ শ্রম কিন্তু মানুষের ক্রিয়েটেড, এটা খেয়াল রাখতে হবে। মানুষ ক্রিয়েট করে, এটা শ্রমকে ক্রিয়েট করে, এই জন্য বলছে এটা একটা মানবীয় উপাদান। অর্থাৎ মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সে শারীরিক বা মানসিকভাবে পরিশ্রম করতে পারে, এই জন্য বলছে এটা আমরা মানবীয় উপাদান। 2 নম্বর হচ্ছে শ্রমের ধরন। শ্রমকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। ওকে, দেন এরপরে আসছে শ্রমের অবিচ্ছেদ্যতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমকে আসলে শ্রমিকের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় না। শ্রমিকের সাথে এটার ইয়েটা হচ্ছে পার্টিসিপেশনটা হচ্ছে অবিচ্ছেদ্যতা, মানে একসাথে জড়িত। দেন 4 নম্বর হচ্ছে শ্রম হচ্ছে পচনশীল। অর্থাৎ শ্রম হচ্ছে পচনশীল উপাদান, অর্থাৎ একে সংরক্ষণ করা যায় না কোনোভাবে। সঠিক সময়ে যদি আমরা এটাকে সঠিকভাবে এটাকে কাজে না লাগাই, তাহলে কিন্তু সেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো না। অর্থাৎ সেই শ্রমটা কিন্তু হয়ে যাবে, আবার যখন অন্য কাজ করা হবে তখন নতুন করে শ্রম তৈরি হবে। এই জন্য বলা হচ্ছে শ্রম হচ্ছে পচনশীল। এটা অনেকের কাছে খটকা লাগতে পারে। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগানটাও কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এটা হচ্ছে সাপ্লাইটা আসলে কি বলা যায়, এটা মানে একদম তোমার আনলিমিটেড না কিন্তু, কারণ একজন মানুষের শ্রম কিন্তু এটা লিমিটেড, নির্দিষ্ট পর্যন্ত কিন্তু সে কাজ করতে পারে, তারপরে কিন্তু চাইলে তার উপর চাপাই দিলেই কিন্তু সে অতিরিক্ত কাজ করতে পারবে না, তার একটা লিমিটেশন থাকবে। দেন এরপরে আসছে শ্রম হচ্ছে গতিশীল। শ্রম অবশ্যই গতিশীল, কারণ শ্রমিকরা কিন্তু এক জায়গায় থাকে না, এক কাজে কিন্তু নিয়োজিত থাকে না, তারা কিন্তু সবসময় এক কাজ থেকে অন্য কাজে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এইভাবে তারা মুভ করে। এই জন্য বলা হচ্ছে শ্রম হচ্ছে গতিশীল। মালিকানা হস্তান্তরযোগ্য নয়। হ্যাঁ, শ্রমের মালিকানা কিন্তু হস্তান্তর করা যায় না, কারণ আমি যে পরিশ্রমটা করি এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, বা অন্য কেউ করলে আমার পরিশ্রম করা হবে না, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে শ্রমের যে মালিকানা এটা কখনোই আসলে পরিবর্তন করা সম্ভব না। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শ্রমের সাথে শ্রমের যোগান হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ শ্রমের মজুরির সাথে শ্রমের যোগান হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ দেখবা মানুষ হচ্ছে শ্রমের সাথে মজুরির যোগানটা বিপরীতমুখী কিভাবে, এটা একটু খেয়াল করতে হবে। বিপরীতমুখী এইভাবে যে শ্রমের মূল্য বা মজুরি যদি বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে কিন্তু শ্রমের যোগান কিন্তু বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেতে পারে। হ্যাঁ, কারণ দেখা গেল বিপরীতমুখী এই জন্য বলা হচ্ছে, কারণ দেখা গেল যে শ্রমের যোগান যদি বৃদ্ধি পায় তার মানে সে যে বেশি কাজ করবে, মানে শ্রমের দাম যদি বেড়ে যায় তাহলে সে বেশি কাজ করবে তা কিন্তু না। দেখা গেল অনেক সময় টাকা বেশি ইনকাম করার কারণে দেখা যাচ্ছে যে সে আগে 7 দিন কাজ করতো, এখন সে 5 দিন কাজ করবে, 6 দিন কাজ করবে, একদিন সে কম করবে। এই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু শ্রমের যোগান কমে যেতে পারে। দেন এরপরে আসছে মুনাফাভোগী ও বৈধ উদ্দেশ্য। শ্রম অবশ্যই মুনাফাভোগী বা মুনাফাভোগের উদ্দেশ্য হতে হবে এবং এটা বৈধ উদ্দেশ্যকে সামনে রেখেই হতে হবে। দেন এরপরে আসছে দর কষাকষির ক্ষমতা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দর কষাকষির ক্ষমতা থাকবে। অর্থাৎ চাহিদা ও শ্রমিকের দক্ষতা, জনসংখ্যার পরিমাণ, অর্থনৈতিক অবস্থান, এই বিষয়গুলো কিন্তু শ্রমের যোগানের উপর ইত্যাদি বিষয়ের উপর কিন্তু এটা নির্ভরশীল। অর্থাৎ অনুন্নত বা উন্নয়নশীল দেশে শ্রমিকরা সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে শ্রমিকের যে
দর কষাকষির ক্ষমতা সেটা অনেকটাই কিন্তু সীমিত থাকে, মানে ইচ্ছা করলেই তারা মানে ফিক্স করে রাখা হয় যে আসলে কোন পরিশ্রমের কি মূল্য সেটা কিন্তু ফিক্স করা থাকে, সেখানে বার্গেনিং করার খুব বেশি সুযোগ থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই হচ্ছে তোমার মূল বিষয়। তো আমাদের মোটামুটি আলোচনা শেষ আজকের ক্লাসের, ঠিক আছে। তো আমরা এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি এখন কপি করব। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কথা বলার ছিল স্যার, অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট করার ছিল স্যার, করব? বলেন কি বলছিলে যেন তুমি হ্যাঁ কি স্যার বলছো? আমাদের তো ম্যাক্সিমাম আমরা যারা আছি সবাই খালেকুজ্জামান স্যারের, জি স্যার বলতেছে আমরা ম্যাক্সিমাম যারা আছি তারা তো সবাই স্যার খালিকুজ্জামান স্যারের বইটা কিনে ফেলেছি, আর মিশো তো খালিকুজ্জামান স্যারের বইটাই ফলো করতেছে। এখন স্যার আপনি যদি খালিকুজ্জামান স্যারের বইটা ফলো করতেন তাহলে স্যার আমাদের জন্য একটু বেটার হতো। হ্যাঁ এটা তো তোমাদের কারণ স্যার ইচ্ছা এখন আমাদের একটু কাছে একটু বইটা বলি আছে তো শোনো, আমরা এটা একটু বলি ভালোভাবে ফলো করতে পারবো। একটু বলি তোমাদের ইয়ে অনুযায়ী যদি পড়ানো হয় তাহলে এটা তো কি হবে, তোমরা কি কিনে ফেলছো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে তোমাদের তো কেনা দরকার ছিল ক্লাস শুরু হওয়ার পরে। আচ্ছা কিনে ফেলছো, অসুবিধা নাই। আর তোমরা বই তো আর একটাই আমরা ফলো করব না, বই তো আমরা মিনিমাম, আমি আগেই বলছি যে আমাদের টেক্সট বইটা হবে হচ্ছে এটা, মানে মাসুদুর রহমানের বইটা আমরা ফলো করব, এটা আমরা সাপোর্টিং বই হিসেবে ইউজ করব। আর এক বই পড়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। ভালো রেজাল্ট করতে হলে কিন্তু একাধিক বই পড়তে হয়। আমরা আমাদের সময় 4-5টা রাইটারের বই কিন্তু পড়ছি, তাই না, পড়ে তারপর নোট করছি। তোমাদের তো যদিও এখন সেই ধরনের ইয়েটা কম, ঠিক আছে। এনিহাউ সমস্যা নেই। তারপরেও যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমরা ইয়ে করো, তোমরা তোমাদের মতো করে ইয়ে করো, অসুবিধা নাই, ঠিক আছে। এটা রিকোয়েস্ট করা কিছু নাই। আর এটা মূল বিষয়টা হচ্ছে ওইটা, আর যে বিষয়টা, ঠিক আছে ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করো। জি স্যার। স্যার স্যার আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার সায়েন্সদের অনেকের তো স্যার একদিনে 3টা ক্লাস হয়, ওদের ফ্রাইডেতে ছুটি থাকে, কিন্তু স্যার আমাদের আইসিটি ক্লাসটা স্যার ফ্রাইডে 9টা বাজে হয় স্যার, এটা তো অনেকের প্রবলেম হচ্ছে, বা অনেকে বাইরে যাওয়ার থাকে। এখন স্যার এটা কি কিছু করা যাবে যে আমাদের হয়তো বা 10টা থেকে বা অন্য কোনো দিন 3টা ক্লাস? স্যার সায়েন্সদের তো 3টা ক্লাস হয় একদিনে, একদিন, আর ওদের ফ্রাইডেটা ছুটি থাকে। স্যার বুঝেননি? স্যার বলতেছি যে সায়েন্সদের তো একদিন 3টা ক্লাস হয় আর ফ্রাইডেটা ছুটি থাকে, আর আমার স্যার বলতেছি ফ্রাইডেতে ও সায়েন্সদের মানে ছুটি থাকে, ওদের একদিন 3টা ক্লাস হয়। তো স্যার আমাদের তো স্যার শুধু কমার্সেরই ফ্রাইডেতে একটা ক্লাস নেওয়া হয় আইসিটি। তো স্যার আমরা চাচ্ছি অন্য কোনো দিন যদি 3টা ক্লাসই আমরা করতাম, ফ্রাইডেটা আমাদের যদি একটু ছুটি দেওয়া হইতো, বিকজ স্যার অনেকের অনেক প্রবলেম থাকে, অনেকের প্রোগ্রাম থাকে, বা অনেকের টিচার আসে সকালবেলা, তো স্যার হয়ে ওঠে না। স্যার আপনি যদি একটু কথা বলতেন তাহলে স্যার আমাদের জন্য একটু বেটার হইতো স্যার। আমরা চাচ্ছি অন্য কোনো দিন 3টা ক্লাস করতে, কিন্তু ফ্রাইডেতে ক্লাস করতে না, ফ্রাইডেটা একটু ইয়ে চাচ্ছ, এই তো ছুটি চাচ্ছি স্যার। ছুটি চাচ্ছ, আচ্ছা ঠিক আছে। আমি এটা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, দেখি যদি ওনারা রাজি হন তাহলে অবশ্যই আমরা ইয়ে করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে প্লিজ স্যার একটু স্যার ট্রাই করবেন স্যার, আমরা ফ্রাইডে ক্লাস করতে চাচ্ছি না স্যার, আমরা অন্য কোনো দিন 3টা ক্লাস করতে চাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমি বলতে পারবো, বাট এটা আসলে এটা হবে কিনা সেটা বলতে পারবো না, বাট ওকে। তো মূল আর কোনো সমস্যা আছে কিনা তোমাদের, আর কোনো আলোচনা আছে? আর তো আমি আচ্ছা তাহলে একটু ইয়ে করি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা 88 303 কি বলে 3188 আসো। হ্যাঁ ফার্স্ট ইয়ে করতে হবে, হ্যাঁ। আচ্ছা তারপরে 89 আসো, 89 91 90 90 সবাই আনমিউট করে ফেলো, কিন্তু কথা বলো না, সবাই আনমিউট করো নিজেকে, কথা বলো না। 89 আসো, 90 90
হ্যাঁ তোমরা সবাই আনমিউট করার দরকার নেই, যা সিরিয়ালি একটু করো, একজনের কথা বলার সময় আরেকজন করে ফেলাও, এভাবে করো, নাহলে কথা শোনা আছে। 90 আসো? 90 আমি। আচ্ছা 91 89 তো নাই মনে হয়। আচ্ছা